এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি, রাজস্থানের একটা ঘটনা। রাজস্থানের ধলপুর জেলার ডোনারি নামের একটা এরিয়া। সেখানে থাকতো একটা ফ্যামিলি। ফ্যামিলিটা ছিল সোবরন সিং ঠাকুরের ফ্যামিলি। ফ্যামিলিতে তার স্ত্রী, তার ৪ মেয়ে, একমাত্র ছেলে। ৪ মেয়ের বিয়ে দেওয়ার পরে ছেলের জন্য তিনি একটা যোগ্য পাত্রী খুঁজছিলেন। ছেলে ছিল খুব ভালো একজন মার্বেলের মিস্ত্রি। বেশ কিছুদিন খোঁজাখুঁজির পরে তাদের বাড়ি থেকে কিছুটা দূরে অন্য একটা এরিয়াতে একটা পাত্রী খুঁজে তিনি পেয়েছিলেন। পাত্রীর নাম ছিল রজনী। রজনীর সাথে তার ছেলে রবিকান্ত সিং ঠাকুরের বিয়ে হয়ে যায় ধুমধাম করে। বিয়েটা হয়েছিল ২০১৯ সালের জানুয়ারি মাসে। তারপর থেকে ২০২৫ পর্যন্ত ৭ বছর খুব ভালোভাবে স্বামী স্ত্রী কাটিয়েছিল। ৭ বছরের মধ্যে তাদের ২টো সন্তানও হয়েছে। তাদের বড় মেয়ে, তারপরে এক ছেলে। মেয়ের বয়স ৬ বছর আর ছেলের বয়স ৩ বছর। গত ১.৫ বছর ধরে রবিকান্ত ঠাকুর ব্যাঙ্গালোরে থেকে মার্বেলের কাজ করে। এখানকার থেকে বেশ কয়েক গুণ বেশি ইনকাম করেন। ইনকামের অল্প কিছু টাকা নিজের খরচ খরচার জন্য রেখে বাকি পুরো টাকাটা নিজের বাড়িতে নিজের বাবার কাছে পাঠিয়ে দেয়, যাতে তার সংসারটা ভালোভাবে চলে। বাবা যাতে দরকার মতো কিছু সম্পত্তি কিনতে পারেন। বাড়ির অবস্থা যথেষ্ট ভালো। জুন ২০২৫-এ রবিকান্ত ব্যাঙ্গালোর থেকে নিজের বাড়িতে এসেছিল। ১৯০৭ কিলোমিটার দূরে সে থাকে। বারবার কিন্তু সে আসে না। বছরে ২ বার, কখনো বা ১ বার সে আসার চেষ্টা করে। জুন ২০২৫-এ সে বাড়ি এসেছিল। তারপরে প্রায় ৬ মাস কেটেছে, সে আর বাড়ি আসেনি। তার স্ত্রী বারবার তাকে রিকোয়েস্ট করে যে বছর শেষ হয়ে যাচ্ছে, তুমি প্লিজ একবার এসো, তোমাকে আসতেই হবে। যখন রজনী রবিকান্তকে বারবার বলে যে তুমি একবার এসো, তোমাকে আসতেই হবে, কিন্তু রবিকান্ত বলে যে তার কন্ট্রাক্টর তাকে ছুটি দিচ্ছে না। তখন রজনী বলে যে তোমার কন্ট্রাক্টরের সাথে আমাকে কথা বলাও, আমি কথা বলি, আমি যদি কথা বলি তাহলে নিশ্চয় উনি ছুটি দেবেন। রবিকান্ত নিজের কন্ট্রাক্টরকে বলেছিল যে আমার স্ত্রী রজনী আপনার সাথে কথা বলতে চায়। রজনী রবিকান্তের যে কন্ট্রাক্টর তাকে কথা বলেছিল আর বলেছিল প্লিজ কয়েকদিনের জন্য আমার হাজবেন্ডকে পাঠিয়ে দিন, বছর শেষ হয়ে যাচ্ছে, এই সময়টা আমার বাচ্চারা, আমার শ্বশুর শাশুড়ি, আমি সবাই বরের সাথে থাকতে চাই, একটা সেলিব্রেশন করতে চাই। খুব তাড়াতাড়ি আবার রবিকান্ত আপনার কাছে চলে আসবে। রবিকান্তের যে কন্ট্রাক্টর সে কিন্তু রবিকান্তের স্ত্রী রজনী রিকোয়েস্ট করেছিল, তিনি আর না করতে পারেননি। তিনি রবিকান্তকে ১৫ দিনের ছুটি দিয়েছিলেন। ১৫ দিনের ছুটিতে ২৬শে ডিসেম্বর ২০২৫ রবিকান্ত নিজের বাড়ি এসেছিল। বাড়ি আসার পরে সে খুব ক্লান্ত ছিল। সে রাত্রেবেলায় বাড়ির লোকজনের সাথে খুব বেশি কথাবার্তা বলতে পারেনি, ঘুমিয়ে পড়েছিল। নেক্সট ডে সকালবেলায় ২৭ ডিসেম্বর ২০২৫ সে নিজের বাবার কাছে যায়, বলে বাবা ২০০০ টাকা দাও। রবিকান্ত নিজের সমস্ত টাকা বাবাকে পাঠিয়ে দিত। বাবার ব্যাপারটা খারাপও লাগে না। বাবা খুব খুশি হয়ে ২০০০ টাকা ছেলের হাতে দিয়েছিল। সে বলেছিল যে আমি একটা বন্ধুর সাথে একটু বেড়াতে যাব, একটা জামা কিনবো আর চুল কাটাবো, তারপরে কিছুক্ষণের মধ্যে আমি বাড়ি চলে আসবো। কিন্তু সারা দিন কেটে যায়, সে কিন্তু বাড়ি ফিরে আসে। এদিকে রবিকান্তের বাবা, মা, স্ত্রী বারবার রবিকান্তকে কল করার চেষ্টা করছে। কল কিন্তু রিসিভ হচ্ছে না, ফোনটা সুইচ অফ। তারা খুব চিন্তায় পড়ে। রবিকান্তের বাবা স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে ব্যাপারটা জানিয়েছিলেন, কিন্তু
পুলিশ টিম ওই ব্যাপারটাকে মানে নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটাকে খুব একটা সিরিয়াসলি নেয়নি। পুলিশের মনে হয়েছিল যে ঠিক সময় মতো ছেলে নিশ্চয় আবার ফিরে চলে আসবে, তাকে খোঁজার খুব একটা দরকার নেই। সেই জন্য পুলিশ খোঁজেও নি। রাত্রেবেলা ঠান্ডার সময় সবাই ঘুমাবার ব্যবস্থা করছে, যদিও ঘুম আসবে না, কিন্তু যে যার রুমে গিয়ে তারা শুয়েছে। রাত্রের বেলা 12টার পর রজনী হঠাৎ করে জোরে জোরে চিৎকার করতে থাকে। উঠে শ্বশুর শাশুড়ি রজনীর বাচ্চারাও উঠে ঘুম থেকে কাঁদতে শুরু করে। শ্বশুর শাশুড়ি এসে দেখে যে এই ঠান্ডার মধ্যে রজনী ঘামছে। রজনী বড় বড় চোখ করে জোর গলায় বলছে যে আমার হাজবেন্ডকে আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নটা খুব খারাপ ছিল। বাড়ির লোক জিজ্ঞেস করে স্বপ্নতে কি দেখেছো? তো রজনী বলে যে আমি দেখেছি আমার হাজবেন্ডকে শেরগড় কিলাতে কেউ মেরে ফেলেছে, একটা পাথর দিয়ে যেন তাকে আঘাত করা হয়েছে, এটা আমি স্বপ্নে দেখেছি। বাড়ির লোকরা মন খারাপ হয়ে যায়, চিন্তায় পড়ে। তারা নিজেদের মনকে বোঝায় যে স্বপ্নের কথা কখনোই সত্যি হয় না, হয়তো কোনো বিপদে পড়েছে সেই জন্য সে বাড়ি ফিরতে পারেনি। কিন্তু রবিকান্তের স্ত্রী চিৎকার করে কাঁদতে থাকে, আর মাঝে মাঝে এমন ভাবে সে কথা বলছিল মনে হচ্ছিল সে নয়, রবিকান্ত কথা বলছে। সে বলে যে আমি এখানে এসেছিলাম, আমাকে মেরে ফেলেছে, এইসব নানা রকম কথা। এবার সকালবেলায় একটা গাড়ি ঠিক করা হয়। একটা গাড়িতে রবিকান্তের আত্মীয়, রবিকান্তের বাবা আর সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল রবিকান্তের স্ত্রী রজনীকে। সারা রাস্তা বলতে 30 কিলোমিটার দূরে ছিল তাদের বাড়ি থেকে ওই শেরগড় কিলা। বারবার রবিকান্তের স্ত্রী রজনী চিৎকার করে কাঁদছিল, আর সে বারবার বলছিল যে আমার হাজবেন্ডকে কেউ মেরে ফেলেছে। আরো বেশি কিছু কথা জিজ্ঞেস করলে সে বলছিল আমি জল খাবো। এইভাবে একটা সময় বাড়ির সব লোকজন সেই শেরগড় কিলাতে গিয়ে পৌঁছায়। সত্যি সত্যি একটা বড় পাথর, তার গায়ে রক্ত লেগে রয়েছে। এবার বাড়ির লোকজনরা আরো ভয় পেয়ে যায়, তাদের মনে হয় সত্যি কি ওই ঘটনা ঘটেছে যেটা বৌমা স্বপ্নে দেখেছে। এবার একটু এগিয়ে যেতেই তারা সবাই ওই বাড়ির একমাত্র ছেলে রবিকান্তকে দেখেছিল। রবিকান্ত কিন্তু বেঁচে নেই। রবিকান্তের মুখে পাথর দিয়ে এমন ভাবে আঘাত করা হয়েছে যে তাকে চেনাও যাচ্ছে না। তবে তার শরীর স্বাস্থ্য, পরনের জামা কাপড় দেখে বাড়ির লোকরা বা রবিকান্তের স্ত্রী সবাই চিনতে পেরেছিল যে ওটাই রবিকান্ত। এবার ব্যাপারটা পুলিশকে জানানো হয়। পুলিশকে এটাও জানানো হয় যে বৌমাকে ভূতে ধরেছে। সে রাত থেকে চিৎকার করে সব ঘটনা আমরা এখানে আসার আগে থেকেই বলছিল। বাড়ির লোকজন বিশ্বাস করেছিল যে বৌমাকে হয়তো ভূতে ধরেছে বলে সে পুরো ব্যাপারটা ঠিক ঠিক বলতে পারছে। পুলিশ টিম এই ব্যাপারটাকে মেনে নেয় না। পুলিশ টিম বউটাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের পরে কন্টিনিউয়াস কিন্তু বউটা কাঁদতেই থাকে। পুলিশ বুঝতে পারছিল যে সে কিছু না কিছু ভুল করেছে, তারপরে তার অনুশোচনা হচ্ছে যার জন্য সে কান্না থামাচ্ছে না। যতক্ষণ সে পুলিশ কাস্টডিতে ছিল সে সমানেই কাঁদছিল। তারপরে সে যা যা করেছে সেই ঘটনাটা পরপর পুলিশ টিমকে সে জানিয়েছিল। সে বলেছিল 2025-এর জুন মাসে, প্রায় 6 মাস আগে তার হাজবেন্ড বাড়ি এসেছিল। সে আর তার বাচ্চারা হাজবেন্ডকে স্টেশনে পৌঁছে দিতে গেছিল। স্টেশনে পৌঁছে যখন তারা ফিরে আসছিল তখন একটা অটোতে করে তারা এসেছিল। অটোতে আস্তে আস্তে যে অটো চালক ছিল তার সাথে রজনীর একটু কথাবার্তা হয়। এবার 2 দিন পরে আবার রজনী বাজারে যাওয়ার জন্য বাইরে বেরিয়েছিল। সে যে অটোটাতে উঠে বসেছিল দেখেছিল সেই দিন যে অটোটাতে সে উঠেছিল তার আলাপ হয়েছিল সেই অটোওয়ালা। আবার তারা দুজনে গল্প করতে করতে অটোতে যায়।
এবার কিন্তু অটোওয়ালা নিজের অটোতে আর অন্য কোনো প্যাসেঞ্জারকে তোলে না। সে রজনীর সাথে কথা বলতে বলতে যায়। রজনী তাকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি? সে বলে আমার নাম শাহরুখ খান। তারপর থেকে রজনী যখনই কোথাও যাওয়ার হতো সে শাহরুখকে ফোন করে ডেকে নিত। দুজনের মধ্যে ফোন নাম্বারও আদান প্রদান হয়ে গেছিল। রজনীর শ্বশুর শাশুড়ি যখনই কোথাও যেত বা ডাক্তার দেখাতে যেত, রজনী ফোন কলে শাহরুখকে ডাকতো আর শাহরুখ নিয়ে তাদেরকে যেত। শ্বশুর শাশুড়ি একদম বুঝতে পারেনি যে তাদের চোখের আড়ালে তাদের বৌমা রজনীর সাথে অটো চালক শাহরুখ খানের একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে। এদিকে রজনী মাঝে মাঝেই শাহরুখকে বলে যে আমি তোমার সাথে বিয়ে করতে চাই। শাহরুখ বলে যে এটা কিভাবে সম্ভব, তোমার দুটো বাচ্চা আছে, তুমি একজনের ম্যারেড স্ত্রী, এইভাবে তো হয় না। তো সে কিন্তু সবসময় বলে আমি তোমার সাথে বিয়ে করতে চাই। শাহরুখ তখন বলে যে ঠিক আছে তুমি তোমার বাড়ি ছেড়ে আমার সাথে চলো আমরা পালিয়ে যাই। বলে যে না, এইভাবে সম্ভব নয়, আমার হাজবেন্ডকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। আমার শ্বশুর শাশুড়ি তোমাকে বেশ ভালোই বাসে, আর আমার হাজবেন্ড যদি মারা যায় তারপর যদি আমরা বিয়ে করি তাহলে হয়তো কেউ সন্দেহ করবে না বা ব্যাপারটা আরো ভালো হবে। কারণ হাজবেন্ড থাকাকালীন বিয়ে করলে সবাই খারাপ বলবে। 26 ডিসেম্বর 2025 রবিকান্ত ব্যাঙ্গালোর থেকে নিজের বাড়ি এসেছিল। সে কিন্তু একদম ছুটি পাচ্ছিল না। তার স্ত্রী তাকে ছুটিতে আনতেই হবে, ছুটিতে তাকে বাড়িতে ডেকে তাকে মেরে ফেলতে হবে, এই প্ল্যানিং করেছিল বলেই নিজের হাজবেন্ডের যে কন্ট্রাক্টর আছে তার কাছেও রিকোয়েস্ট করেছিল, বছর শেষ হয়ে যাচ্ছে, প্লিজ আমার হাজবেন্ডকে একবার ছুটিতে পাঠান। হাজবেন্ড ছুটিতে এসেছিল। ছুটিতে এসে সে যেদিন স্টেশনে নেমেছিল শাহরুখকে ফোন কল করে রজনী পাঠিয়ে দিয়েছিল নিজের হাজবেন্ডকে আনার জন্য। শাহরুখ তার হাজবেন্ডের সাথে বন্ধুত্ব করে ফেলেছিল। শাহরুখের সাথে রবিকান্তের অনেক গল্প হয়। রবিকান্তের শাহরুখকে বেশ ভালো লাগে। তার মনে হয় যে তার স্ত্রী বেশ ভালো একজন অটো চালকের সাথে বন্ধুত্ব করেছে। অটো চালক যখন এসে রবিকান্তকে তার বাড়িতে পৌঁছে দিয়েছিল সেদিন সে টাকাও নেয়নি। সে জিজ্ঞেস করেছিল যে কেন টাকা নিচ্ছ না? সে বলে যে তোমার বাড়িতে আমি মাঝে মধ্যে তোমার মা বাবা তোমার স্ত্রী বাচ্চাদেরকে কোথাও গেলে এসে পৌঁছে দিই বা নিয়ে যাই, তারা আমার নিজের আত্মীয়র মতো, তুমি আমার নিজের দাদার মতো। আজকে প্রথম দিন আমি তোমাকে নিজের অটোতে বসিয়েছি, আজকে আমি তোমার কাছে টাকা নেব না, তবে হ্যাঁ এরপর থেকে আমি তোমার কাছ থেকে টাকা নেব। এই সমস্ত যে ব্যাপারগুলো বা কথাবার্তাগুলো খুব ভালো লেগেছিল রবিকান্তের। রবিকান্তের মনে হয়েছিল আজকের যুগে এই ধরনের একজন মানুষ পাওয়া অসম্ভব একটা ব্যাপার। রবিকান্ত ক্লান্ত হয়ে গেছিল, বাড়িতে এসেছিল, ঘুমিয়ে পড়েছিল। নেক্সট ডে রবিকান্ত আবার ঠিক করে যে শাহরুখের সাথে দিনটা কাটাবে। আগের দিন তারা প্ল্যানিং করে ফেলেছিল। শাহরুখ বলেছিল যে শেরগড়ের যে একটা কিলা আছে যেখানে লোকজন বেড়াতে যায় মাঝে মধ্যে, সেখানে আমি তোমাকে নিয়ে যাব, আর আমি আর তুমি সেখানে বসে বিয়ার খাবো, বিয়ারের একটা পার্টি করবো। শাহরুখকে আগে থেকেই রজনী জানিয়ে দিয়েছিল যে তার হাজবেন্ড বিয়ার খেতে খুব ভালোবাসে, বিয়ার যদি পায় সে সব ভুলে যায়। সেই জন্য শাহরুখ বিয়ারের ব্যবস্থা করে রেখেছিল। আর সকালবেলা হতেই সে চলে এসেছিল রবিকান্তকে নিজের সাথে শেরগড় কিলাতে নিয়ে যাওয়ার জন্য। রবিকান্ত বাবার কাছে 2000 টাকা নিয়ে একটা জামা কেনার নাম করে চলে গেছিল বেড়াতে শাহরুখের সাথে। শাহরুখ আর সে দুজনে বসে বিয়ার খেয়েছিল। শাহরুখ কিন্তু কম খেয়েছিল আর জোর করে বেশি বেশি নেশা করানো হয়েছিল রজনীর হাজবেন্ড রবিকান্তকে। রবিকান্ত একসময় অজ্ঞান হয়ে যায়। এবার শাহরুখ কল করেছিল রজনীকে, বলেছিল তোমার হাজবেন্ড মদ খেয়ে একদম অজ্ঞান হয়ে পড়ে আছে,
এবার তুমি বলো যে তোমার হাজবেন্ডের কি করব। খুব ভালোভাবে ভেবে নাও, কারণ আমার মনে হচ্ছে সে খুব ভালো একজন মানুষ, তাকে এইভাবে মেরে ফেলা উচিত না, খুব খারাপ একটা কাজ হবে। সে থাক, তুমি আর আমি চলো কোথাও পালিয়ে যাই। কিন্তু শাহরুখের স্ত্রী রাজি হয়নি। সে বলেছিল আমার হাজবেন্ডকে মেরে ফেলতেই হবে, তুমি যদি এই কাজটা না করতে পারো তাহলে কিন্তু আমি নিজের প্রাণ দেব। এই কথাটা শুনে শাহরুখ রাজি হয়ে গেছিল, কারণ শাহরুখ রজনীকে খুব ভালোবাসতে শুরু করেছিল। রজনী বলে তুমি কিন্তু ফোন রেখো না, আমি শুনতে চাই যে কিভাবে আমার হাজবেন্ড নিজের লাস্ট টাইমটা কাটাচ্ছে। শাহরুখ সেটাই করে। কল চলতে থাকে, শাহরুখ একটা পাথর দিয়ে রজনীর হাজবেন্ড রবিকান্তকে শেষ করে ফেলে। তারপর শাহরুখ নিজের এক আত্মীয়র বাড়ি দিল্লি চলে গেছিল। সে কিন্তু রাজস্থানের ধলপুরে আর ছিল না। এদিকে তার পরের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু আমি আগেই বলেছি। ওই ঘটনা ঘটার পরে রাত্রেবেলায় যখন ঘুমাতে গেছিল রজনী, রজনী রাত 12টার পর ঘেমে গেছিল, চিৎকার করে কান্নাকাটি করছিল, আর সে বলছিল যে আমার হাজবেন্ডকে কেউ মেরে ফেলেছে। এই ঘটনাটা হয় সে নাটক করে করছিল, বা সত্যি সত্যি সে কষ্টের চিৎকার যেটা তার হাজবেন্ড মারা যাওয়ার সময় করেছিল, সেই আওয়াজগুলো সে ভুলতে পারছিল না। সে সবসময় কাঁদছিল, চিৎকার করছিল। শেষ পর্যন্ত পুলিশ স্টেশনে সে সবটা বলতে বাধ্য হয়। সে কিন্তু পুলিশের সামনে স্বীকার করেছিল যে সে খুব বড় ভুল করেছে, আর সে ঘুমাতে পারছে না, সব সময় নিজের হাজবেন্ডের ওই চিৎকারটা শুনতে পাচ্ছে। সে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে না, তাকে যেন শাস্তি দেওয়া হয়। তাকে ভরতপুর জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর তার 6 বছরের আর 3 বছরের বাচ্চারা নিজের দাদু আর ঠাকুমার কাছেই রয়েছে। ঘটনাটা শোনার পরে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন।